একদিকে যখন নরেন্দ্র মোদী রাজ্যের তিনটি প্রান্ত থেকে একই দিনে তিনটি সময়ে তিনটি বিশাল বিশাল সভা করে প্রায় জনসমুদ্র তৈরি করে ফেলে দিচ্ছেন, এবং অন্যদিকে আজকে রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে বিজেপির সেই বহু প্রতীক্ষিত সংকল্পপত্র প্রকাশ করছে, যেটি ইতিমধ্যেই আপনারা বিভিন্ন বিভিন্ন রকমের সংবাদ মাধ্যমে, ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে অনেকটাই জেনে গেছেন। সেই কারণে নিজে আর পড়ে পড়ে না বলে এই পাশে একটা স্লাইড শোতে মূল বিষয়গুলোকে তুলে দিয়েছি। ঠিক সেই সময় গতকালকে বলেছিলাম যে বিজেপির 2026 সালের অ্যাসেম্বলি ইলেকশনে জয়ের শুভ সূচনা হয়ে গেল, যাকে কথ্য বাংলা ভাষায় বলা হয় বৌনি হয়ে গেল। সেটা কোথায়? সেটাও আবার শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামে। কেন? সেটা কালকের এপিসোডে খুলে দেখিয়ে দিয়েছিলাম। তা 1-0 দিয়ে শুরু করেছিলাম গতকালকে, যে 1-0 হতে চলেছে। আজ যেটা হয়ে গেল, আবার একটা প্রার্থী বাতিল হলো। সেটা আবার কোথায়? সেটা ওই যে পার্লামেন্টে প্রশ্নের উত্তর চুরি, দেশের তথ্য পাচার করে চুরি করে হাতে নাতে ধরা পড়ে যে চোর, চোরই তো বলবো, চুরি করলে তো চোরই বলবো। আমাদের ছোটবেলা থেকে মাস্টারমশাইরা তো তাই শিখিয়েছেন, আমাদের বিভিন্ন রকম বাংলা বইতে তো তাই লেখা থাকে, চুরি করলে চোর বলে না। আর দেশের তথ্য যে পাচার করে দিয়েছিল টাকার বিনিময়ে, তাকে চোর বলবে ছাড়া কি বলবে? তা সেই চোর যেখানে সাংসদ, সেইখানকার উত্তর কেন্দ্র কৃষ্ণনগর উত্তরের টিএমসি প্রার্থীর মনোনয়ন এই খানিকক্ষণ আগে বাতিল করে দিল নির্বাচন কমিশন। তাহলে কি দাঁড়ালো? বিজেপি 2-0। একটু ফল বেরোনো পর্যন্ত অপেক্ষা করতেই হবে, কারণ শাসক দল, ভুল বললাম, শাসক তো নেই আর, বিদায়ী শাসক দল, তারাও আবার বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করবে। কিন্তু ঘটনাটা ঠিক কী ঘটলো সেটাকে দেখে নেব। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। চলুন দেখি কি ঘটলো আজকে। গতকালকে আপনাদের যেটা দেখিয়েছিলাম সে দুটো নিউজই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, গতকালকে যেটা হয়েছিল, এই নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের বিরুদ্ধে এফআইআর, শুভেন্দু প্রশ্ন তোলার পরেই পদক্ষেপ নির্বাচন কমিশনের। সেই বিস্তারিত রিপোর্টটা আমরা পড়ে শুনিয়েছিলাম যে কী সেই গণ্ডগোলটা হয়েছিল। যে পঞ্চায়েতে মেম্বার হয়ে রয়েছে বিজেপির সিম্বলে, আর এদিকে নমিনেশন ফাইল করে ফেলেছে সেটা আবার তৃণমূলের প্রতীকে, যেটা আইন বিরুদ্ধ, এবং সেই কারণেই নির্বাচন কমিশন এফআইআর রুজু করেছিল। তা এটা তো সম্ভব না হওয়াটা কখনো। আজ যেটা ঘটে গেল সেটা হচ্ছে এইটা, রিজেক্টেড। দেখতেই পাচ্ছেন আনন্দবাজার.com-এর খবর। তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করল কমিশন, দুর্ভাগ্যজনক বললেন কৃষ্ণনগর উত্তরের অভিনব, বিকল্পকে। যাই হোক না কেন, ঘটনাটা তো ঘটল, কিন্তু ঠিক কি হয়েছে ঘটনাটা আনন্দবাজার জানাচ্ছে। আর একটা ব্যাপার কি, ওনাদের দলের যে শীর্ষ নেত্রী, যিনি প্রচারের চেয়ে হুমকি দিতে বেশি পছন্দ করেন মানুষকে, ওনার আগামী কর্মসূচি কি, রাজ্যকে তিনি কি দেবেন সেটা বলার চাইতে কোন কমিউনিটিকে ঘিরে ধরে 1 মিনিটের মধ্যে কত 12টা বাজিয়ে দিতে পারে সেটা বলতে পছন্দ করেন। তিনি ভোটের প্রচার এইটা হচ্ছে তার কি বলবো রুচি, এইটা হচ্ছে তার বুনিয়াদ। ভোটের প্রচার তার মানুষকে হুমকি দেওয়া, যে ভোটের পরে তো আমরাই থাকবো, ভোটের পরে বলতে হবে গলায় পোস্টার খাটিয়ে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। ওই যে বললাম, স্বভাব কি করলে যায় না, কিছু করার নেই। আবার পরের জনসভা, আবার পরের জনসভা, সিস্টেমটা একই। নাকি মিথ্যাচার, একের পর এক মিথ্যাচার। 200 সেন্ট্রাল ফোর্স নাকি ইউপি থেকে আর্মি আসছে, এসে
গাড়ি করে আসছে, এসে আপনাদেরকে মারবে, আপনারা হাতা খুন্তি নিয়ে সবাই বেরিয়ে তাদেরকে সেন্ট্রাল পোস্টকে আটকান। যে অভিযোগ নির্বাচন কমিশন পর্যন্ত গেছে, যে অভিযোগ সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন তুলেছে প্রধান বিচারপতির এজলাসে, আর আমরা এই চ্যানেল থেকে বারবার করে দাবি তুলছি যে এই ধরনের প্ররোচনামূলক কথাবার্তা, এই ধরনের মানুষকে প্রথমত অ্যারেস্ট করে জেলে ঢোকানো উচিত, আর প্রথমত নির্বাচনের সমস্ত রকম কাজকর্ম থেকে তাকে ব্যান করে দেওয়া উচিত। প্রার্থীপত্র দূরের কথা, এটা যদি একটা সাধারণ মানুষ রাস্তার মোড়ের মাথায় দাঁড়িয়ে বলে, মাননীয় নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্টে গিয়ে বলার চাইতে আপনি আমাদের এই প্রশ্নের উত্তরটা একটু দিন তো, যে সাধারণ একটা মানুষ যদি রাস্তার মোড়ে দাঁড়িয়ে এই ধরনের হুমকিগুলো দেয়, মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, আপনি একটু বলুন তাকে আপনারা ঠিক কি আইনের ব্যবস্থা নেবেন বলুন। আর তাহলে এই মানুষটা কি দেশের সংবিধানের বাইরে? এ কেন প্রশ্রয় পাবে? তারই দলের কেউ কেউ বলছে মেরে ঠ্যাং ভেঙে দেবে, মানে ওই প্রশ্রয়, যার দলে সে মাথা ওই বলতে পারে, তার বাকি কুচো কাচা যেগুলো এখনো অবশিষ্ট ওই মাঠে ঘাটে পড়ে আছে, আর দুদিন পরে আর এদের খুঁজে পাওয়া যাবে না, এদের দিন শেষ হয়ে এসেছে, বুঝতে পারছি। কিন্তু এই মোমবাতি জ্বলার আগে ধপ করে জ্বলে ওঠে। নেই, গ্রামে গ্রামান্তরে তৃণমূল বলতে কিছু নেই আর। এখন আপনাদের সূত্রের একটা খবর, যেটা দেব করছিলাম, দিয়েই রেখে দিই। আশেপাশে গ্রামাঞ্চলে খোঁজ নিন, ভোটের দিন তৃণমূলের বুথের এজেন্ট হতে চাইছে না কেউ। বহু এলাকায়, এই যে আগামী 23 তারিখ ভোট, তো এজেন্ট হতে চাইছে না। যাই হোক, আসল কথাটায় আসি, যে এখানে ঠিক কি আইনি জটটা হলো। আইনি জটে বাতিল হয়ে গেল কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনব ভট্টাচার্যের মনোনয়নপত্র। প্রশাসনের একটি সূত্রের খবর, রাজ্য সরকারের সঙ্গে ব্যবসায়িক চুক্তি থাকা সংক্রান্ত জটিলতায় জনপ্রতিনিধিত্ব আইনের ওই যেটা নিয়ে খুব আলোচনা হয়, রিপ্রেজেন্টেটিভ অফ পিপলস অ্যাক্ট, ওইটা 1951 আইনের 9 ধারায় তার মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসার। গত মানে আগাগোড়া অশিক্ষা আর কুরুচিতে ভরা একটা দল, এবং ঠিক এই অশিক্ষার কারণে, এই আগের এপিসোডে বলছিলাম না, যারা চাঁদার বিলে নাম লিখতে পারে না, তারা গেছে ভোট রক্ষা শিবির করে, গরিব গুরব লেখাপড়া জানে না মানুষগুলো, তাদের নাকি তারা সহায়তা করতে গেছে। তা কি ফর্ম, এনুমারেশন ফর্ম তারা ফিল আপ করেছে, আপনারা বুঝুন গ্রামে গ্রামে বসে, যে কি ফর্ম তারা ফিল আপ করেছে। নিজের নামটাই ঠিক মতো হয়তো উচ্চারণ করে লিখতে পারবে না। এনুমারেশন, এই উচ্চারণটা করতে বলবেন তো, গিয়ে বানানটা করতে বলবেন তো। তারা বসে গেছিল এসআইআর এর ভোট রক্ষা শিবির। তা ঠিক আছে, মানুষ মেনে নিয়েছিল, কি করবে এবার, মানুষেরও তো উচিত, এই আমার নামটা বাদ গেছে কেন, সঠিক ডকুমেন্ট থাকা সত্ত্বেও উত্তর দে। এই সময় তো এসেছে। আর যদি বলা হয় এর মধ্যে ম্যাক্সিমাম, যেটা ওনাদের দলের নেত্রী অভিযোগ করেন, সংখ্যালঘু নাম বাদ পড়েছে, তাহলে সেই সংখ্যালঘুদের আবার বুঝতে হবে যে তাদের ঘর থেকে শিক্ষিত ছেলে মেয়ে বেরোচ্ছে না কেন, কেন আইপিএস আইএস বেরোচ্ছে না, কেন ওয়াকফ নিয়ে প্রতারণা করা হয়েছে, কেন সিএ কে এনআরসি বুঝিয়ে বিপুল অশান্তি তৈরি করে অ্যারেস্ট করা হয়েছে ওই সংখ্যালঘু মানুষগুলো, গরিব গুরব ঘরের মানুষগুলো, তারা অ্যারেস্ট হয়েছে। কোন নেতা মন্ত্রী টিএমসির অ্যারেস্ট হয়েছে সিএ আন্দোলনের জন্য? মাননীয় সংখ্যালঘু ভাই বোনেরা, আমার প্রচুর সংখ্যালঘু বন্ধু বান্ধব আছে, তারাও এই কথা বলে, কোন টিএমসি নেতা নেত্রী দেখাতে পারবে? এমনকি ওই সংখ্যালঘুদের বলছি, মুসলিমদের নিজের গ্রামে গ্রামে যারা অট্টালিকা বানিয়ে বসে আছে, হ্যাঁ, কেউ হচ্ছে কি হয়ে গেছে যেন, ওকে কি বলে, সুলতান হয়ে গেছে, কেউ বাদশাহ হয়ে গেছে, কেউ সামন্ত প্রভু হয়ে গেছে, কারোর নাম যুবরাজ, ইত্যাদি ইত্যাদি, তারাও কিন্তু অ্যারেস্ট হয়নি। অ্যারেস্ট কারা হয়েছে? যার ঘরের টালি থেকে জল পড়ে, যার ঘরের খড় উড়ে যায় ঝড়ে, তাদের ছেলে মেয়েগুলো এই কাজে তাদেরকে এগিয়ে দেওয়া হয়, ব্যবহার করা হয় সংখ্যালঘুদের।
এবং সেই সংখ্যালঘুদের আজকে চিন্তা করবার সময় এসছে যে এরা এরা অ্যাকচুয়ালি কারণ না, এরা নিজেদের গোছানোর জন্য এরা সমস্ত রকমের নোংরামি চুরি সব করতে পারে। এবং এরপরে কি হলো, এনাদের যে নেত্রী তিনি ওই জনসভায় গিয়ে ঠিক কী করেছিলেন, গত মঙ্গলবার শান্তিপুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনবকে কৃষ্ণনগর উত্তরের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। যা, পুরো পরিশ্রমটাই বেকার গেল। তার ভূয়সী প্রশংসা শোনা গেছিল তৃণমূল নেত্রীর মুখে, কিন্তু নির্বাচনী বিধি অনুযায়ী কোনো ব্যক্তি যদি সরকারের কোনো কাজে সরাসরি ঠিকাদারিতে যুক্ত থাকেন বা সরকারের সঙ্গে কোনো ব্যবসায়িক স্বার্থ জড়িয়ে থাকে তবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থীর ক্ষেত্রে কমিশনের পর্যবেক্ষণ, সরকারি কাজের বরাত বা সরবরাহের ক্ষেত্রে যুক্ত থাকা অবস্থায় মনোনয়ন জমা দেওয়া জনপ্রতিনিধিত্ব আইনের পরিপন্থী। উল্লেখ্য, ক্ষমতাসীন দলের কোনো প্রার্থী যদি সরকারের সঙ্গে কোনো রকম ব্যবসায়িক লেনদেনে যুক্ত থাকেন বা সরকারি বরাত নিয়ে কাজ করেন সেক্ষেত্রে 9 ধারা অনুযায়ী তার প্রার্থী পদ বাতিল হতে পারে, এবং সেটাই হলো। মনোনয়ন বাতিলের পর অভিনবের প্রতিক্রিয়া, বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক, তিনি দলের পাশে রয়েছেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু এরপর ওই বলেছিলাম না, শাসক দল একটা কৌশল নিশ্চয়ই, শাসক না বিদায়ী শাসক, সরি, এই পরিস্থিতি হতে পারে এটা তাদের মাথায় ছিল। বারবার বলি না যে যে অন্যায় করে একমাত্র সেই জানে সে অন্যায়টা করেছে, ভুল করেছে। শোনা যাচ্ছে নাকি, একটা চ্যানেলে দেখলাম, বেশ কয়েকটা সংবাদ মাধ্যমে দেখলাম যে মুখ্যমন্ত্রীর মনোনয়নেও নাকি বেশ কিছু অসঙ্গতি ধরা পড়তে চলেছে। জানি না সত্যি মিথ্যে, জানি না, এটা শোনা কথা। যাই হোক, এমন পরিস্থিতি যে তৈরি হতে পারে সে কথা মাথায় রেখে আগেভাগেই বিকল্প প্রার্থী তৈরি রেখেছিল তৃণমূল কংগ্রেস। ওই কেন্দ্রে শাসক দলের তরফে বিকল্প প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ানো হয়েছিল। কিন্তু এখানে প্রশ্ন উঠছে একটা, যে দুজন প্রার্থী একই সিম্বল নিয়ে কি করে মনোনয়ন জমা দেয়? তাহলে একজনের নিশ্চয়ই সিম্বল থাকবে না, একজনের থাকবে, একজনের সিম্বল থাকবে না। সে হয়তো প্রার্থী হতে পারে, বড়জোর সে লিখতে পারে যে অমুক সমর্থিত প্রার্থী, বড়জোর এইটা লিখতে পারে, কিন্তু ইভিএমে কি তার সেই সিম্বলটা শো করবে? শুধু দর্শকবৃন্দ আপনারা একটু কমেন্টে জানাবেন তো, এই বিষয়টা আমার ঠিক জানা নেই, একটু জানাবেন তো। যাই হোক, সেই বিখ্যাত সাংসদ, কৃষ্ণনগরের সাংগঠনিক জেলা কি তৃণমূলের সভাপতি মহুয়া মৈত্র বলেন, অভিনব ভট্টাচার্য প্রতিষ্ঠিত ব্যবসায়ী, এটা আমরা সকলে জানি। ওনার ব্যবসা সংক্রান্ত কিছু নথি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ওনার মনোনয়ন বাতিল হয়েছে। কি ভাগ্যিস বলে নিয়ে এবার যে নির্বাচন কমিশন চক্রান্ত করে ওর মনোনয়ন কেটে বাদ দিয়ে দিয়েছে। এই একটা ব্যতিক্রম, এবার আর সেটা বলেনি। যাই হোক, আমাদের ওনারা আনন্দবাজার আরও কি লিখছে, উনি বলেছেন আমাদের দ্বিতীয় প্রার্থী হিসেবে সোমনাথ দত্ত ঘাসফুল প্রতীক নিয়ে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এইখানেই হচ্ছে আমার একটা ছোট্ট ডাউট থেকে যাচ্ছে। এরকম মনোনয়ন জমা দেওয়া তো শেষ হয়ে গেছে, যে চিহ্ন নিয়ে দিয়ে দিয়েছে জমা, এখন তো ব্যালেন্স পড়ে আছে স্ক্রুটিনি অ্যান্ড উইথড্রল। এখানে কি আর নতুন করে কাউকে প্রতীক দেওয়া যায়? এটা নির্বাচন কমিশনের কাছেও প্রশ্ন থাকছে, রাজ্যের বিরোধী দল বিজেপির কাছেও দৃষ্টি আকর্ষণ করছি, এবং শুধু দর্শকবৃন্দ আপনারাও জানাবেন। কিন্তু যাকে বলে, ওনারা যেটা বলেছেন মহুয়ার সংযোজন, এটা অনেকটা রিলে রেসের মতো। অনেকটা এগিয়ে দিয়েছেন অভিনব, বাকিটা শেষ করবেন সোমনাথ, দেখা যাবে। এখন এটা হচ্ছে একটা খবর। আর পাশাপাশি আপনাদের এই যে পাশে যে স্লাইড শোটা চলছে, সেটা তো বিজেপির সংকল্পপত্র, আপনারা দেখতেই পাচ্ছেন। যে সংকল্পপত্রে ঘুম উড়ে গেছে, এই বিদায়ী, আর কিছুদিন আছে, আর নেই ধরেই নেওয়া যায়। 33% সংরক্ষণ মা বোনেদের জন্যে, কৃষকদের 9,000 টাকা, এগুলি তো আছে, এগুলো আপনারা এতক্ষণ ধরে দেখেছেন। বেকার যুবক যুবতীদের যুবসাথী গেল,
যুবসাথী মাস্টার স্ট্রোক, একদম গল্প শেষ। তাদের 3,000 টাকা করে দেওয়া হবে বেকার যুবতীদের। রোজগারের জন্য সিঙ্গুরে একটি পার্ক তৈরি হবে, যেখানে 50% জমি এমএসএমইর জন্য রিজার্ভ থাকবে, বাকি 50% শিল্প নির্ণয় হবে। সিন্ডিকেট রাজের অবসান ঘটবে। আরও কি বালি পাথরের অবৈধ ব্যবসায় মাফিয়া রাজের জন্য কি আছে, এটা একটুখানি থামিয়ে দেখি। রোডম্যাপ তৈরি করা হবে এবং 100 দিনের মধ্যেই বাংলার মানুষের সামনে সেটা উপস্থাপন করা হবে। এগুলো তো আছে, এগুলো আপনারা দেখেছেন। চা বাগান শ্রমিকদের জন্য সরকার 100 দিনের মধ্যে একটি নির্দিষ্ট রোডম্যাপ নিয়ে আসবে, এগুলো আপনারা দেখেছেন। মেন বিষয় ছিল হচ্ছে এই অনুপ্রবেশ, যেটা বাংলার মানুষ শুনতে চাইছিল। বাংলার সীমান্ত অনুপ্রবেশ রোধে কঠোরভাবে সিল করবে, পাশাপাশি নিশ্চিত করবে যে একটি গোমাতাও যেন অবৈধভাবে দেশের, মানে গরু পাচারের কথা বলা হচ্ছে, এক্ষেত্রে এটা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। এই যে এইটা পরিষ্কার অবস্থান। পশ্চিমবঙ্গের মানুষকে আমরা বলতে চাই, মানে বিজেপির তরফ থেকে বলছে, একবার বিজেপির ওপর ভরসা করুন। আমরা ডিটেক্ট, ডিপোর্ট এবং ডিলিট, এইটা আগে পরে সম্ভবত হয়ে গেছে লেখার সময় কোনোভাবে, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট ব্যবস্থার মাধ্যমে একজন অনুপ্রবেশকারীকে খুঁজে বার করে ব্যবস্থা নেব। মানে এদের ঘুম ওড়ার মতনই অবস্থা, সত্যি সত্যি। 100% ইনস্টিটিউশন ডেলিভারি, ইউসিসি, ইউনিভার্সাল, মানে যাকে বলে কি বলে ওটাকে, সিভিল কোড, অভিন্ন দেওয়ানি বিধি, সমস্ত মানুষের জন্য একই আইন, সেটা চালু করা হবে। ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেছেন 1 বছরের মধ্যে, এগুলো তো দেখছেনই। মহিলাদের নিরাপত্তার কথা, যে আজকে মহিলারা রাত্রিরে বেরোলে কোনো অসুবিধা, কোনো একটা অঘটন ঘটে গেলে তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন 8টার পরে কেন বাইরে বেরিয়েছে, সেই প্রসঙ্গটাকে উল্লেখ করেছেন। আর মা বোনেদের জন্য 33% সংরক্ষণ চাকরিতে, কৃষকদের জন্য 9,000 টাকা, এটা তো দেখিয়েছি আপনাদেরকে। মোটামুটি এই হলো বিজেপির সংকল্পপত্রের সংক্ষিপ্ত সার, এবং বাকিটা আপনারা অন্যান্য চ্যানেলে দেখে নিয়েছেন। তাহলে কি দাঁড়ালো শুধু দর্শকবৃন্দ? বিজেপি ভোটের আগেই প্রায় 2-0, প্রায় কথাটা যোগ রাখছি, ওটা রেজাল্ট বেরোনোর জন্য অপেক্ষা করতে হবে। এবং মাননীয় আজকে অমিত শাহ মহাশয় তিনি বলেই দিয়েছেন, ওসব চিন্তা নেই। গতদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলে দিয়েছেন 4 তারিখে সরকার গঠন হবে, আর আজকে অমিত শাহ বলেছেন 5 তারিখ থেকে ভারতীয় জনতা পার্টির সরকার কাজ শুরু করবে। সবটাই এখন আমাদের নজরে থাকবে। আগামী দিন ভোট 23 তারিখে, আজ থেকে ঠিক 13 দিন বাকি। এই এপিসোডগুলো ভালো লাগলে আপনারা একটু সাবস্ক্রাইব করুন, হাত খুলে লিখুন কমেন্টে, এবং একটু শেয়ার করুন, যাতে এই এপিসোডটার সাথে সাথে আপনাদের কমেন্টগুলো অনেক দূর পর্যন্ত পৌঁছতে পারে, অনেকের নজরে পড়ে। ভালো লাগলে লাইক করুন, নোটিফিকেশান অন রাখুন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।